প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ মাই টিভির পর্দায়। স্বাগত জানাচ্ছি স্টার ক্যাফের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা মীর সাব্বির ভাইয়া। স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনার অভিনয় দেখে তো সবসময় মুগ্ধ হই এবং যখন সামনে থেকে দেখি একটা অন্যরকম ফিল হয়, একটা আনন্দ অনুভূতি হয়। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। ধন্যবাদ। কেমন যাচ্ছে ভাই এখন সময়টা, কাজ সবকিছু নিয়ে? কাজ তো আমাদের করতেই হবে, যেহেতু দীর্ঘ প্রায় 25 বছরের একটি জার্নি। কাজ তো নিয়মিত আছেই, বিভিন্ন সিরিয়ালে অভিনয় করছি, বিভিন্ন কাজের মধ্যে আছে। ওটিটি প্ল্যাটফর্মের কথা, ওটিটি প্ল্যাটফর্মে এখন পর্যন্ত আমি কাজ শুরু করিনি, তবে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি সময় করার সম্ভাবনা আছে আর কি। এটা কি মানে অনেকটা এরকম যে ওটিটির কাজ আমি অনেকের কাছ থেকে যখন জানতে চেয়েছি বলেছে যে না এখনো করা হয়নি, তার এক দু মাস পরে দেখি রিলিজ হয়ে যাচ্ছে, মানে একটু বোধহয় সিক্রেট রাখা হয় ওটিটির কাজগুলো? একদমই সেরকমের না, কারণ হচ্ছে আমি আসলে সিক্রেটের কিছু নাই, মানে ওটিটিতে এখনো আমাকে ওইভাবে কেউ ডাকে নাই। আর যদি কথাবার্তা হয়েছে দুই একজনের সঙ্গে, কিন্তু সবকিছু মিলে সময়, সুযোগ এবং পুরো জিনিসটা একভাবে ঘটলে পরে তখন এমনিতেই দেখতে পাওয়া যাবে। আর রেগুলারই যেহেতু কাজ করতেছি, তো ওটিটি তো রেগুলার কাজের মধ্যেই এখন পড়ে যায় আর কি। এখন সবাই রেগুলারই করছে আর কি। নিশ্চয়ই। চলচ্চিত্র নিয়ে জানতে চাই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 সেটি আপনি অর্জন করেছেন যৌথভাবে, তো তারপরে নিশ্চয়ই চলচ্চিত্রের প্রতি একটা ভালোবাসা তো বেড়েছে, নিশ্চয়ই দায়িত্ববোধও বেড়েছে। কাজ এরপরে কতটা করা হয়েছে? অবশ্যই চলচ্চিত্র যে কোনো অভিনেত্রীর জন্য আমার মনে হয় অনেক সবচেয়ে বড় একটি মাধ্যম, কারণ আমাদের দেশের এই বাংলা চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু আমরা বিদেশে কিংবা যে দেশে বেড়ে যেখানে যাই, আমাদের চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু আমাদের সংস্কৃতির বড় অংশ আমরা রিপ্রেজেন্ট করি। সো আমি প্রথম নির্মিত আমার চলচ্চিত্র রাত জাগা ফুল, এবং ওখানে অভিনয় করে আমি পুরস্কারও পেয়েছি। সো এক ধরনের তো ইচ্ছা, ভালো লাগা, ভালোবাসা চলচ্চিত্রের প্রতি আমার আছে। নতুন চলচ্চিত্রের ঘোষণা এবং চলচ্চিত্রের কাজের বিস্তারিত জানাতে পারবো। এটা কি অভিনয় দেখবো নাকি পরিচালনা? পরিচালনা তো অবশ্যই, পরিচালনাও করতে চাই, অভিনয়ও করতে চাই। এখন যদি মনে হয় যে অভিনয়টা কিংবা চলচ্চিত্রের গল্পটি আমার সঙ্গে যদি যায় কিংবা আমি যদি পারবো মনে হয়, তাহলে অবশ্যই করব। আর যদি না হয় অন্য কোনো অভিনেতা করবে, কিন্তু পরিচালনাটা আমি থাকতে চাই আর কি। আচ্ছা, তার মানে গল্প ভাবনা সবকিছু নিশ্চয়ই রেডি আছে দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করার। সাব্বির ভাই, আজকে এখন এই মুহূর্তে আপনি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন, তুমুল জনপ্রিয়তা, পুরো বাংলাদেশের মানুষ আপনাকে চেনে ভালোবাসে। যখন কাজ শুরু করেছিলেন, আমি জানি যে আপনি মডেলিং দিয়ে প্রথম শুরু করেছিলেন। হ্যাঁ, আমি মডেলিং বলতে মানে আসলে মডেলিংও না, আসলে আমি অভিনয়টা করতে চেয়েছি। তো অভিনয়টা করতে আসার জন্য আমাকে নানান রকমের জায়গাতে আমাকে যেতে হয়েছে। মানে আমার মনে হচ্ছে যে এইখানে গেলে আমি এই সুযোগটা পাবো, ওইখানে গেলে আমি ওই সুযোগটা পাবো, এরকম নানান রকমের সুযোগের আমি আসলে খুঁজেছিলাম। তো বাংলাদেশ টেলিভিশনে আমি 1996 সালে আমি তালিকাভুক্ত শিল্পী হই। তখন আমি খুবই অল্প বয়স আমার, মাত্র বরগুনা থেকে ঢাকায় আসি আমি। তো সেই সময়ের তালিকাভুক্ত হওয়ার পরে আমি আসলে টিভি নাটকে চান্স পাইতাম না, মানে সেটার জন্য আমাকে অনেক প্রযোজকের দাঁড়িয়ে ঘুরতে হয়েছে। আমি বিটিভিতে স্বাস্থ্য তথ্য নামে একটি অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে আমি রেগুলার বেসিসে স্বাস্থ্য কণিকা কিংবা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা এগুলো করার জন্য আমি অনেক কাজ করেছি আর কি। এটা করেছে অন্য কারণে, উদ্দেশ্য আসলে অভিনয় করা, টিভি নাটকে সুযোগ পাওয়া। তখন তার এত চ্যানেলও ছিল না, এত ইউটিউবও ছিল না, কিংবা এত রিলস, ফেসবুক, টুইটার কিছুই ছিল না, অবারিত অপরচুনিটি যদি সুযোগ ছিল না। তখন বিটিভির একটি নাটকে অভিনয় করতে পারাটা একটা অভিনেতার জন্য বিশাল ভাগ্যের ব্যাপার ছিল। তো যাই হোক, আমি ওই অনুষ্ঠান করার মাধ্যমে আস্তে আস্তে করে টিভি নাটকে চান্স পেলাম 1999 সালে। তো প্রথম টিভি নাটক হচ্ছে বিটিভিতে, এবং তার কিছুদিন আগে আমি ইত্যাদিতে, হানিফ সংকেতের পরিচালনা ইত্যাদিতে, ওই অনুষ্ঠানে একটা গানের ভিতরে আমি মডেল ছিলাম আর কি। আচ্ছা, তারপরে আবার ওখানে একজনের মাধ্যমে পরিচয়, সেখান থেকে আবার একটা বিজ্ঞাপন চিত্রে আমাকে বলা হলো, আমি গেলাম, খুব উৎসাহ নিয়ে গেলাম, দেখলাম যে 20 জনের ভিতরে আমি একজন, মানে পাসিং শটের জন্য আমি বিজ্ঞাপনে প্রথম
চান্স পেলাম এবং আমি শাহেদ শরীফ আমরা দুজনে পাসিং ক্যারেক্টার হিসেবে কাজ করেছি। এটা আমার কাছে কিন্তু বলতে দ্বিধা নাই যে আমার যে সময় আমি এই টিভি মিডিয়ামে কাজ করার জন্য উৎসাহিত হয়েছি, সেই সময়টাতে আসলে একটা সুযোগ পাওয়াটা একটা তীর্থের কাকের মতো ছিল একজন অভিনেতা অভিনেত্রীর কাছে। এটা আমি মনে করি যে যারা ওই সময়ের অভিনেতা অভিনেত্রী তারা সবাই স্বীকার করবেন। এবং আমি সেই জায়গাতে আমি মনে করি যে নিজেকে প্রমাণ করার জন্য আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছে। নিজেকে প্রমাণ করার জন্য আমি প্রস্তুত। আমার কাছে মনে হয় যে আজকের দিনটি আমার জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ দিন এবং শেষ দিন, এবং আগামীকাল হয়তো পৃথিবীতে নাও থাকা হতে পারে। তো আমি মনে করছি আজকের দিনটাই আমার জীবনের শ্রেষ্ঠ দিন এবং এই দিনটাকেও আমি যুদ্ধের মধ্যে নিয়ে যেতে চাই এবং আমার কর্ম দিয়ে, আমার মেধা দিয়ে, আমার পরিশ্রম দিয়ে আমি এগিয়ে যেতে চাই। আজকে যে অবস্থানে আপনি আছেন, এটি কি শুরুতে যখন শুরু করেছিলেন তখন ভেবেছিলেন যে মীর সাব্বির এই জায়গাটাতে একদিন আসবে? না, একদমই ভাবিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে? না, এগুলো প্রশ্নই আসে না। আমার কাছে তো এখনো মনে হয় যে আমি ঘোরের মধ্যে আছি, আমি স্বপ্নের ভিতরে আছি। কারণ হচ্ছে কি, আমাদের দেশে তো প্রফেশনাল একজন অভিনেতা হয়ে বেড়ে ওঠাটাই একটা কষ্টের কাজ। এবং আমার বাবা কখনোই চাইতেন না যে আমি টিভি নাটকে অভিনয় করি অথবা নাটকের মাধ্যমে আমি অভিনয় করি। কারণ তার কাছে, কিংবা আমার মনে হয় যে তার মতো অন্য সন্তানের বাবা মারাও একই চিন্তাই করতেন যে মাধ্যমটার আসলে কোনো প্রাতিষ্ঠানিক কোনো রূপ হয় নাই, যে মাধ্যমে কাজ করে আসলে ডিগনিটির জায়গা তৈরি হয় না, হ্যাঁ, স্বীকৃতি যেটা আর কি তৈরি হয় না, সেখানে আমার ছেলে কেন একটা এরকম সাগরের ভিতরে ঢুকবে? এটা যে কোনো বাবা মার জন্যই একটা চিন্তার বিষয়। তা আমার ক্ষেত্রেও তাই হয়েছে এবং আমাকে নিয়েও আমার বাবা চিন্তা করেছে এবং আমার বারবার বলেছে এসব করো না, এগুলো করে আসলে তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, মানে কিন্তু আমার ভিতরে প্রচন্ড ইচ্ছা, নেশা, ভালো লাগা এবং ভালোবাসা সবটাই আমার ছিল। আমার কাছে বারবার মনে হতো যে আমি পারবো। কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন যে আমি আজকে যেখানে বসে আছি সেখানে কি আমি কখনো ভেবেছি? আমি কখনোই ভাবিনি। আমি এই জন্যই একটু আগে কথাটা বললাম, আমার কাছে মনে হয় যে প্রতিদিন আমার কাছে মনে হয় নতুন একটা দিন এবং এই দিনের সর্বশেষ কাজটা খুব সুন্দর করে আমাকে করতে হবে এবং এই নেশা নিয়েই কিন্তু আমি এখন পর্যন্ত বেঁচে আছি। একদম, সেগুলো সেই কাজ, মানে আপনার কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাই, এত সুন্দর, এত চমৎকার। এবং চেষ্টা করি নতুন যদি জীবনে নতুন কিছু যোগ হয়ে থাকে সেটি হচ্ছে যে পরিচালনায় এবং এত দক্ষতার সাথে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা, এটি নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। অবশ্যই যে কোনো অভিনেতার জন্য আমি মনে করি এটা অনেক বড়, কারণ যে মাধ্যমে আমরা আছি এই মাধ্যমে সর্বশ্রেষ্ঠ পুরস্কারই হচ্ছে এটা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো সেই পুরস্কারটা পেয়েছি। পুরস্কার পাওয়ার পরে যেটা আমার মনে হয় যে আরেক রকমের চিন্তা হয়, সেটা হচ্ছে দায়িত্বের জায়গা অনেক বেশি বেড়ে যায়। তখন মনে হয় যে আমি যে কাজটা করব অথবা যে কাজটা আমার করা উচিত, কিংবা এইটা আরো মানুষের কাছে আমি কতটুকু নিজেকে মেলে ধরতে পারবো, কিংবা কতটুকু পরিমিতি বোধ আমার ভিতরে থাকা উচিত, এই ধরনের নানান রকমের দায়িত্বের জায়গা আবার তৈরি হয়। তো সেটাও কিন্তু আবার একটা কঠিন জার্নি। গ্যাপ কেন গেল 2 বছর 2.5 বছর? না, এটা গ্যাপ তো যাবেই, কারণ একটি সিনেমা তো আসলে যেহেতু আমি তো প্রতি বছর আমি তো সিনেমার হিসেবে ধরেন নিজেকে তৈরি করি নাই, মানে একজন পারফর্মার আমি নাটকের জন্য আমি নিজেকে তৈরি করেছি। তো সিনেমা তো আরো অনেক বড় একটা মাধ্যম এবং একটি সিনেমা করতে কিন্তু অনেক দীর্ঘ সময়ও লাগে। হ্যাঁ, এবং আমি যেহেতু অভিনয় করি, মূলত অভিনেতা আমি, সেহেতু পরিচালনার জন্য একটা সময় কিন্তু নিতে হয়। আমার যে নতুন যে গল্পটা ভাবনা, সেই ভাবনাটা নিয়ে ধরেন আমি কাজ করছি, সেটা আসলে কিভাবে ভালো করে করতে হবে, এই জন্য আমাকে মানে একটু গ্যাপ নিতেই হয়। এবং এই কাজটা করতে গিয়ে কি অভিনয় থেকে কিছুটা বিরতি নিতে হয়েছে কিনা? বিরতি তো নিতেই হয়, কারণ হচ্ছে যে আসলে অভিনয় তো আসলে প্রতিদিন আমরা অভিনয়, গত 20 বছর কিংবা গত 22 বছর আমি প্রতিদিন অভিনয় করেছি। 365 দিনের ভিতরে 340 দিন অথবা 350 দিনই হয়তো আমি অভিনয় করেছি। তো এখন আবার মাঝে মাঝে মনে হয় যে প্রতিদিন অভিনয় করতে করতে একজন শিল্পীর কিন্তু প্রতিদিন অভিনয় করা ঠিক না। একজন শিল্পীর প্রতিদিন অভিনয় করা একদমই ঠিক না, এটা আমার কাছে মনে হয়। এবং আমার ধারণা পৃথিবীর নানান দেশের শিল্পীরা একই কাজ করেন আর কি, প্রতিদিন হয়তো অভিনয় করেন না, কিন্তু আমাদের নানান রকমের বাস্তবতা, নানান রকমের সিচুয়েশনের কারণে আমাদের প্রতিদিন করতে হয়। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের নিজেকে সময় দেওয়াটাও অনেক বেশি প্রয়োজন, সময় দেওয়ার জন্য তৈরি করতে হয়, একটা চরিত্র নিয়ে ভাবতে হয়। ধরুন আমি আজকে অভিনয় করতেছি, আবার কালকে আবার আরেকটা চরিত্র অভিনয় করতেছি, পরশু আবার আরেকটা চরিত্র অভিনয় করতেছি।
এইটা আসলে খুবই রোবোটিক জীবন। একজন ভালো এবং পরিপক্ক অভিনেতা আসলে কখনোই এটা পারে না। আমার কাছেও মাঝে মাঝে মনে হয় যে মানে আমরা তো জিন পরীর মতো হয়ে যাচ্ছি, মানে প্রতিদিন মনে করেন যে একটা চরিত্রকে আরেকটা চরিত্র মানে মুভ করে করে চলে যাচ্ছে। এটা খুবই কঠিন একটি কাজ, তারপর আমাদের করতে হয়েছে, কিন্তু এখনো করছি। কিন্তু এখন একটু একটু করে কমিয়ে কমিয়ে গ্যাপ দিয়ে দিয়ে কাজটা করার চেষ্টা করি, কারণ আসলে অভিনয়ের জন্য রেস্ট নেওয়া খুব দরকার। ভালো অভিনয়ের জন্য শারীরিক এবং মানসিক প্রশান্তি দরকার, তাহলে চরিত্র নিয়ে ভাবা যায় এবং চরিত্রকে নতুন মাত্রা দেওয়া যায়, এবং দর্শক তখন প্রত্যাশার যে চাহিদা থাকে তাদের আমার কাজ নিয়ে, তখন সেটা আরও বেড়ে যাবে দর্শকদেরও, যে এর কাছ থেকে আরো একটু বেটার কিছু, অন্য একটা কিছু দেখা যায় কিনা, এরকম নানান রকমের এক্সপেকটেশনটা বেড়ে যায় তখন। সাব্বির ভাই, এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, একটু ব্যক্তিগত প্রসঙ্গে। যে কথাটি বলছিলেন যে পরিবার একটু কনজারভেটিভ, তারা কখনোই চায়নি যে সাব্বির আসলে অভিনয় প্রফেশনালি এটা নেক। তো আমি যতটুকু জানি যে ফারজানা চুমকি আপুর সঙ্গে যখন আপনার বিয়ের কথা চলছিল, তখন তাকেও আঙ্কেল আন্টি বলেছিল যে তুমি যে ছেলেকে বিয়ে করবে সে তো কিছু করে না। তো এটা কি সত্যি? হ্যাঁ, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। কি হয়েছিল ঘটনাটা? না না, সত্যি তো অবশ্যই। আমি বললাম তো, যে কোনো পরিবারের ক্ষেত্রেই এই প্রশ্নটা হবে। সেটা আমি বলছি অভিনেতা অভিনেত্রী দুইটা ক্ষেত্রেই হবে। কারণ হচ্ছে যে আমাদের দেশে বললাম তো প্রাতিষ্ঠানিকভাবে এবং যেভাবে করে অভিনয়কে মানুষ পেশা হিসাবে নিতে পারে, সেই ধরনের জায়গা তো তৈরি হয়নি এতদিন, এখন তৈরি হচ্ছে, এবং সেটা খুবই ধীরে ধীরে হচ্ছে। মানে একজন অভিনেতার একটা পড়াশোনা দরকার, একটা চিন্তা করা দরকার, ওটার জন্য নিজেকে তৈরি হওয়া দরকার, এটার জন্য একটা গ্রুমিং দরকার, এটার জন্য গুরু দরকার, শিক্ষক দরকার। আমি যদি আজকে ম্যাজিস্ট্রেট হই অথবা ডক্টর হই অথবা ইঞ্জিনিয়ার হই, এটা প্রত্যেকটা প্রফেশনের জন্য তো আমাকে পরিশ্রম করতে চাই। যদি আইনজীবী হই, আমাকে পড়াশোনা করতে হচ্ছে না। তো অভিনয় তো এটার বাইরে না, যে কেউ আসলো অভিনয় করলো, চাইলে তো সম্ভব। আবার মনে করেন যে হ্যাঁ ভাইয়া আমি আপনার সাথে অভিনয় করতে চাই, আমার খুব শখ। কিংবা অনেকে বলে যে ভাই রিটায়ার্ড করছি, এখন অনেক জায়গায় অনেক ধরনের গল্প। একজন মুরব্বী বলতেছে, এই সাব্বির আমরা তো রিটায়ার্ড করলাম, এখন কিন্তু অভিনয় করা যায়। মানে উনি রিটায়ারমেন্টের পরে উনি ভাবছেন যে অভিনয় করা যায় কিনা। মানে হচ্ছে অভিনয়টা একটা তার কাছে মনে হচ্ছে যে একটি লিজার টাইমের ব্যাপার, অবসরকালীন একটি ব্যাপার তার কাছে মনে হচ্ছে। কিংবা ধরেন কারো ফুফাতো ভাই এসে বললো যে প্রডিউসারের ফুফাতো ভাই ধরেন বলছে যে আমার ফুফাতো ভাইয়ের খুব শখ অভিনয় করার, ভাইয়া আপনার সাথে একটা অভিনয় যদি চান্স দেওয়া যায় তাহলে খুব খুশি হয়। অথবা ধরেন খালাতো বোন খুব চাইছে যে অভিনয় করবে, তারা নিয়ে আসলো অভিনয় করতে। মানে এটা খুবই একটা ইজি একটা প্রফেশন, কারণ ক্যামেরার সামনে হাসবে, দৌড়াবে। এখন যে টিকটক করছে সেও বলতেছে আমার টিকটকে আমি দেখতেছি কত সুন্দর লাগতেছে আমাকে, তাহলে আমি তো অভিনয় করতে পারবো। এবং শুধু তারা ভাবছে তা তো না, ডিরেক্টররাও তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় তাদের থেকেই কাজ করছে এখন। তাহলে ভাবনাটা না, আমি তাদেরকে অসম্মান করছি না, আমি তাদেরকে বোঝানোর জন্য, তাদের মাথায় একটা ব্যাপারটা ঢুকানোর জন্য বলছি যে আমার যদি একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, একজন আইনজীবী, একজন প্রফেশনাল যে প্রশাসনিক কর্মকর্তা, যে প্রশাসনিকভাবে কাজ করছে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা পড়াশোনা আছে, একটা জার্নি আছে। তাহলে একজন অভিনেতার সেটা থাকবে না? নিশ্চয়ই না থাকলে সে কেন এটাকে প্রফেশনালি নিবে? তো আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে তো একই কথাই ছিল। না, আপনার নিজের বাবা মাও তো নাকি এটাই বলছিল যে আমার বাবা মা আমাকে বলছে যে তুমি যাই করো নাই করো, তোমার মাস্টার ডিগ্রি করে তুমি যা কিছু করতে পারবা, পড়াশোনাটা সবার আগে, পড়াশোনা শেষ করে তুমি করতে পারবা, তার আগে করতে পারবা না। আমি কিন্তু তাদের সেই কথা রেখেছি, আমি কিন্তু সেটা শেষ করেই আমার কাজটা শুরু করেছি। সো একটি পড়াশোনা মানে নিজেকে তৈরি হওয়ার জন্য, মানে একাডেমিক পড়াশোনা একটা যেমন জরুরি, আবার ধরেন একাডেমিক পড়াশোনার বাইরেও যে পড়াশোনা দরকার আছে, যে কাজটা আমি করবো সেই কাজটার জন্য একটা শিক্ষা আছে না, থিয়েটার করা, বই পড়া, গান শোনা, আবৃত্তি করা, কিংবা ধরেন যে আমার চেয়ে যে সিনিয়র, যে এই ব্যাপারে জ্ঞানী, তার সঙ্গে একটি আলোচনা কিংবা তার পরামর্শ গ্রহণ করা, এটা একটা প্রসেস। এই প্রসেসের বাইরে তো কেউ এটা পারবে না। এবং আপনার মতো সিনিয়র শিল্পী যারা আছেন আসলে তারা যে প্রসিডিউরের মধ্য দিয়ে গিয়েছেন, এখন বোধহয় একটু শর্টকাটে চলে এসেছে। এই প্রসঙ্গে নিয়ে কথা বলবো হয়তোবা, একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন স্টার ক্যাফে, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি সাথে থাকবেন।
প্রিয় দর্শক, আরো একবার স্বাগত। দেখছেন স্টার ক্যাফে, সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা মীর সাব্বির ভাই। আরো একবার স্বাগত। থ্যাংক ইউ। আপনার এই যে গ্রুমিং বা বেড়ে ওঠা, অভিনয়ের সঙ্গে জড়িয়ে যাওয়া, সেই জার্নিটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই জার্নির সঙ্গে আরো একজন ওতপ্রোতভাবে জড়িত আপনার জীবনে, তিনি হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। তো তার কথা জানতে চাই যে ঠিক কোন সময়টা প্রেমে পড়লেন? এই কাজ করতে গিয়ে প্রথম একটা নাটক চুমকি আপু আপনার সঙ্গে করেছিল আমি যতটুকু জানি। নাটক না, চুমকির সাথে পরিচয়টা খুবই একদম ইন্টারেস্টিং। এটা আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলেছি, আবারও বলি। একটা আমরা তখন বললাম না যে অভিনয়, আচ্ছা, একটা মডেলিং থেকে, হ্যাঁ, একটা মিউজিক ভিডিও থেকে, ইয়েস। এবং ওই সময় কিন্তু বাংলাদেশে প্রচুর মিউজিক ভিডিও হতো, 97, 98 এইসব সময়। মাত্র স্যাটেলাইট টিভি বাংলাদেশে আসছে, স্যাটেলাইট টিভির জন্য কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে, এরকম একটা মিউজিক ভিডিও অনুষ্ঠানে চুমকির প্রেজেন্টিং এর কাজ করার কথা। আর আমার হচ্ছে মডেল, আমি হচ্ছে মডেল, গানের মডেল থাকে না সেটা। তো সেই জায়গাতে গিয়ে আমাদের পরিচয়টা হয়, প্রথম পরিচয়টা সেখানে। কিন্তু আমারও ওই কাজটা করা হয় নাই, চুমকির ওই কাজটা করা হয় নাই, কিন্তু আমাদের পরিচয়টা রয়ে গেছে আর কি। আচ্ছা, এখান থেকে আসলে শুরু। প্রপোজালটা তো আপনিই করেছিলেন। এটা চুমকি আপু স্বাভাবিক। আমাকে আরেকটা প্রোগ্রামে বলছিল যে প্রপোজালটা ওর তরফ থেকে এসেছিল। আমি পরে একটা মিসড কল দিয়ে, মানে টেলিফোন করে, জাস্ট টেলিফোন করার পরে বুঝে গিয়েছে যে উত্তরটা ইয়েস। কিন্তু চুমকি আপু আপনার বাসায় গিয়ে দেখে এসেছে যে আসলে আব্বু আম্মু কেমন, বাসা কি বা সবকিছু। তো মানে চুমকি এই কাজটা আমার কাছে তখন মনে হয়েছে চুমকি কেন গেল, কিংবা আমি বাসায় আসছি পরে আমার আম্মা বলতেছে কি যে এরকম দুইটা তোমার বান্ধবী আসছিল। আমি একটু কনফিউজ হয়ে গেল, কারণ আমি মাত্র ঢাকায়, আমার এরকম মেয়ে বন্ধু এরকমের একজন দুজনের সাথে পরিচয় আছে। আমি তখন বলতেছি যে কোন বান্ধবী আসছিল, বলতেছে এরকম দুইটা বান্ধবী আসছিল তোমার। এই আর কি আসলো কেন, এমনি আসছে, কথাবার্তা বলছে, চাটা খাওয়াইছে, তো চলে গেছে। মানে চুমকি, মানে পরবর্তীতে চুমকি জিজ্ঞেস করছে তুমি কেন ওই দিনকে গেছিলা, মানে ওই চুমকি কিন্তু বলে নাই, অনেক পরে বলছে চুমকি তখন বলতেছিল যে আমি যে ছেলেটার সাথে মিশতেছি সেই ছেলেটার বাবা মা কেমন সেটা দেখার জন্য গেছে। আমি কিন্তু চুমকিকে এই জন্য থ্যাঙ্কস দেই যে তখন হয়তো মনে মনে ভাবছিলাম যে তুমি আমার বাবা মা দেখবা, তারপরে তুমি আমাকে ভালোবাসবা কিংবা আমাকে নিয়ে ভাববা, চিন্তা করবা। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েরই আসলে করা উচিত, এটা মাথায় নিয়ে আগানো উচিত সম্পর্কের ক্ষেত্রে। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে বাবা মা এবং তাদের ফ্যামিলি, মানে ওই মেয়েটি এবং ছেলেটির সঙ্গে কতটুকু মানে সম্পর্কে জোড়ালে তারা ভালো হবে, এটা কিন্তু নিজে নিজে নির্ধারণ করার ব্যাপার থাকে। কারণ একটা মানুষ যখন বড় হতে থাকে তখন নিজের ব্যাপারে সচেতন হতে হয়। তো চুমকির ওই কাজটা তখন হয়তো আমার কাছে অন্যরকম লাগছিল, কিন্তু আজকে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা কাজ করছে। কারণ চুমকি নিশ্চয়ই দেখছে যে আমার বাবা মা তো খারাপ না, সেই কারণে সে আমাকে পরবর্তীতে মানে পছন্দ করছে। এবং চুমকি আপু আরেকটা কথা বলছিল যে আমাকে সাব্বির সবসময় বলতো যে আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ, তুমি মিডিয়াতে কাজ করবে, সেটা হয়তো তারা অতটা পছন্দ করবে না, যেহেতু আমার নিজেরটাই তারা পছন্দ করে না। কিন্তু চুমকি আপু পরে যখন ফ্যামিলিতে গিয়েছে তখন সে বুঝেছে যে তার শ্বশুর শাশুড়ি কনজারভেটিভ না, কনজারভেটিভ হচ্ছে আপনি নিজে। এটা কেন, মানে তার কাজের ক্ষেত্রে কোনো আসলে রেস্ট্রিকশন? পৃথিবীতে তুমি বিয়ে করছো? হ্যাঁ, করেছি। আচ্ছা, পৃথিবীতে তোমার কাছে তোমার সবচেয়ে বড় শত্রু মনে হবে তোমার স্বামীকে। আবার চুমকির কাছে আমি সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমি কনজারভেটিভ এই কথাটা দুই রকমের অর্থে ব্যবহৃত হতে পারে। মানে একদম রক্ষণশীল, আবার চুমকি যেটা বললো সাব্বিরের ফ্যামিলিতে ঢোকার পরে মনে হয় না সাব্বিরের রক্ষণশীল, কিন্তু আমি কিন্তু বারবারই বলছি যে আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ। আব্বা চাইতেন না আর পছন্দ না করা দুইটার মধ্যে দুই রকমের জিনিস। আর হচ্ছে পছন্দ করছি কিন্তু তারপর চাচ্ছি না, ভবিষ্যতের চিন্তায়, আর একটা আইন। তো আমার মা একজন শিল্পী, আমার মা মানে আমার মনে হয় যে আমার মায়ের দিকের যে সম্পর্কের যে আমি পেয়েছি আমার অভিনয় কিংবা আমার এই কালচারাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমার মায়ের ভূমিকা অনেক বেশি। আমার মা গান গাইতেন এক সময়, হ্যাঁ, তো উনি চান চুমকিকে, উনি বলতেন হ্যাঁ অভিনয় করো। আম্মা কিন্তু সবসময় চাইতেন আমি একটু গান পছন্দ করি, অভিনয় পছন্দ করি, সেটা কিন্তু সে পজিটিভ নিয়েছে। আব্বা চাইতেন না এটা বলবো না, কিন্তু সে অপছন্দ করতেন এটা বলবো না, পছন্দ হয়তো করতেন কিন্তু প্রকাশ করতেন না।
এটাও কিন্তু কনজারভেটিভ মনে মনে চাইতেন না যে প্রফেশনালিও এটা নেক আর আসলে চুমকি আমাকে কনজারভেটিভ কেন বলছে সেটা আমি জানি না, হয়তো হইতে পারে কখনো কি যে তার কোনো কাজে বাধা দিয়েছে? বাধা না, বাধা ঠিক না, মানে হয়তো আলোচনা করছে, আমি বলছি এই কাজ এরকম না করে ওরকম করলে কেমন হয়, হয়তো তখন একটা মেয়ে হয়তো ভাবছে যে সাব্বির তো তাহলে আমাকে একরকম বাধাই দিচ্ছে। আলোচনা করা, কিংবা আমি যদি বলি যে যদি ওর চেয়ে 2 বছর 5 বছরের বয়সে বড় হই, আমি বড় হিসাবে তো আমি বলতে পারি যে তুমি এই কাজটা করা কি ঠিক হবে, তখন সেইটাকে সে যদি বাধা হিসাবে নেয় তাহলে কিছু করার নাই। তোমার পিছনে বসে সে বলছে, আমার পিছনে বসে তোমাকে বলছে, আমি এবার তোমার কাছে বলে দিলাম, কখনো যদি চুমকিকে পেয়ে যাও ওকে আবার বলবা সাবির ভাই এটা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই বলবো। তবে দুজনের কেমিস্ট্রি কথা জানতে চাই, যখন বিয়ে হয়ে গেল তখন দুজনের একসঙ্গে অভিনয় করা, ক্যামেরার সামনে দাঁড়ানো বা একটা রোমান্টিক দৃশ্যে অভিনয় করা, এগুলোতে কোনো হেজিটেট ফিল হতো কিনা? অবশ্যই। চুমকির সাথে আমার কাজের সংখ্যা খুবই কম, 8-10টা নাটকে অভিনয় করছি একসঙ্গে। আর কখনোই আমরা করিনি, কারণ আমার কাছে আপনার ডিরেকশনে তো আপু কাজ করেছে, আমার ডিরেকশনেও কাজ করেছে, আমার ডিরেকশন কাজ তাও একটা অথবা 2টা হবে। দীর্ঘ সময় অন্যান্য ডিরেক্টরদের সঙ্গেও কাজ যখন করেছে, আমি চুমকি আসলে কমফোর্ট ফিল করি না। মানে আমার কাছে মনে হয় যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি চুমকির সঙ্গে যা করছি সেটা আমার কাছে অনেক কমফোর্ট লাগে না, এবং আমি চুমকি রিয়েল ব্যাপারটা আসলে ফেক ভাবে করা একটু এটা আমি কিন্তু অনেস্টলি বলতেছি। আবার চুমকিকেও আমি জিজ্ঞাসা করেছি যে তুমি কখনো আমাকে কি ফিল করো, যে চুমকিও তো আনইজি ফিল করে। হ্যাঁ, আমাকে চুমকি আপু এটা বলছিল যে আনইজি ফিল করে, আমিও আনইজি ফিল করি। মানে আমার কাছে মনে হয় যে ও তো আমার স্ত্রী, হ্যাঁ, আমি হয়তো এমন একটা কথা বলতেছি করতেছি, মানে কেমন জানি মনে হয় যে কোথায় জানি একটা কম, মানে ধরো তোমার সাথে আমি এখন যেভাবে করে অভিনয় করতে পারবো, মানে এখানে চুমকিও থাকলে আমার কাছে মনে হয় যে আমি একটু কনফিডেন্স অথবা ধরো চিন্তাটা কেমন জানি হবে আর কি, এরকম মনে হয়। এটা অনেস্ট, মানে আমি অনেস্টলি বলতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের দুজনের আমরা কখনো কাউকে বলিও না। কেউ যদি আমাদের কাছে নাটকের অফার নিয়ে আসতো, যদি কেউ বলতো যে সাব্বির ভাই চুমকিকে নিতে চাই, আমি চুমকির সাথে কথা বলেন, চুমকি যদি রাজি হয় তাহলে করবে। আবার চুমকির কাছে যদি কেউ যাইতো সাব্বির ভাইকে একটু বলে দেন, চুমকি তো বলছে না আমি কেন বলবো, আপনি সাব্বিরকে জিজ্ঞাসা করেন ও করবে কিনা, করলে ফাইন, না করলে ফাইন, না করলে কোনো সমস্যা নাই। ব্যাপারটা এরকমই না, এবং কখনো কাউকে আমরা বলিই নাই কোনোদিন যে চুমকিকে নেওয়া যায় কিনা। এখন ডিরেকশনে যখন আপনার ডিরেকশন যখন চুমকি আপু কাজ করেছে, তখন কি খুঁটিনাটি কিছু থাকে না যে কোনো ঝামেলা হয় সেটার মধ্যে? আমি বলি আমার কাজের ক্ষেত্রে আমি খুবই রকমের মানে আত্মকেন্দ্রিক, মানে আমার কাজটা ভালো করার জন্য আমার যতটুকু দরকার সেটা চুমকিকে তখন আমার মনেই হয় না যে সে আমার স্ত্রী। এবং আমার কাছে মনে হয় একজন শিল্পী তোমার সঙ্গে যে ব্যবহারটা আমি করব, কিংবা যেভাবে করে আমি তোমাকে জিনিসটা বোঝানোর জন্য চাইবো, চুমকির ক্ষেত্রে একই জিনিস হবে। বরিশালের ভাষাটার কথা যদি বলি, যে এই ভাষায় যে নাটকগুলো হয়েছে ওগুলো অনেক বেশি, মানে অনেক জনপ্রিয়তা পেয়েছে, তো কখনো কি এই জায়গাটা থেকে মনে হয়েছে কিনা যে না আমি আসলে আর এইরকম ভাষায় মানে আঞ্চলিক ভাষায় কাজ করব না, আমি একটু এবার জনরাটা চেঞ্জ করে অন্য কিছু করতে চাই? আমি তোমাকে একটা কথা বলি, আমার কেরিয়ার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত আমি কিন্তু বরিশালের ভাষায়, আমি যদি 2000 নাটকে অভিনয় করি, 100 নাটকও বরিশালের হবে না, 100 নাটকের সংখ্যা বরিশাল হবে না। কিন্তু সমস্যা এবং সুবিধা দুইটাই আছে। ওই 100 নাটকের মধ্যে 99 নাটকই জনপ্রিয়। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম। এখন তাহলে জনপ্রিয়তা যদি 99 হয় আর যদি নাটক করি 2000, তাহলে সবাই তো বলবে যে সাব্বির ভাই বরিশালেরটা অনেক সুন্দর লাগছে, অন্যগুলো যে অসুন্দর লাগছে সেটা কিন্তু বলছে না, বলছে যে ওটাও ভালো লাগছে, কিন্তু বরিশালটা একটু ডিফারেন্ট। কারণ কি, স্বাভাবিকের বাইরে গিয়ে একটা ডিফারেন্ট একটা জিনিস মানুষ কিন্তু দ্রুত এটাকে রিসিভ করে, ক্যাচ করতে পারে। 2008 সালে আমি প্রথম নাটক ডিরেকশন দিয়েছি এবং আমার নাটকের নাম ছিল বরিশাল বনাম নোয়াখালী। এবং ওই 2008 সালের পরে বাংলাদেশে বরিশালের এবং ভাষার নাটকের ক্ষেত্রে একটা রেভুলেশন, একটা বিপ্লব তৈরি হয়েছে। এখন যে বরিশালের ভাষায় যে বিভিন্ন মানুষ যে অভিনয় করছেন, নাটক লিখছেন, কিংবা নাটক করার যে সাহস, কিংবা ইউটিউবে নানান রকমের বরিশালের ভাষা নিয়ে এটা সেটা হাবি যাবি নানান রকমের এইটা হচ্ছে সেটা হচ্ছে, অনেক কিছু হচ্ছে না, এটার জন্য একটা সাহস দরকার। তো শুরুটা ছিল সেই সাহসটার পথে কিন্তু আমি নিজেকে অত্যন্ত মানে দাবি করি যে আমি কিন্তু অনেকের ভিতরে সাহসটা তৈরি করে দিয়েছি আঞ্চলিক ভাষা নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, আমি তৈরি করে দিয়েছি, কারণ আমার আঞ্চলিকতা তো আমার সবচেয়ে বড় অর্জন। মানে আমি মনে করি আমি
বেড়ে উঠেছি যে জায়গাতে, আমার মা যে ভাষায় কথা বলে, আমার বাবা যে ভাষায় কথা বলে, আমার বন্ধু বান্ধব যে লোকালিটির মধ্যে আমরা বড় হয়েছি, সেটার তো একটা অন্যরকম সৌন্দর্য আছে, সুপ্রিম পাওয়ার আসলে এটা। সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যটাকে আমি শিল্পের জায়গায় নিয়ে যাচ্ছি, তো অসুবিধার তো কিছু নাই। এরকম পৃথিবীতে প্রচুর অভিনেতা অভিনেত্রী আছে, প্রচুর প্রচুর লেখক আছে, প্রচুর মানে গায়ক আছে, গায়িকা আছে, যারা তার, যেমন শাহ আব্দুল করিম, উনি সিলেটের ভাষায় গান লিখেছেন, পৃথিবী বিখ্যাত হয়েছেন না? কিংবা ধরেন এরকমের প্রচুর উদাহরণ যদি আমরা দেই, আমাদের হুমায়ুন আহমেদ এত নামকরা লেখক বাংলাদেশের, উনি কিন্তু নেত্রকোনার ভাষায় অসংখ্য বই লিখেছেন, নেত্রকোনাকে বেস করে, নেত্রকোনার মানুষের কথা, নেত্রকোনার মানুষের তাদের খাওয়া দাওয়া, তাদের কালচার, তাদের স্ট্রাকচার, তাদের মানে কিভাবে কথা বলে, এই অ্যাপ্রোচ নিয়ে উনি অনেক নাটকে অনেক চরিত্র উনি আবিষ্কার করেছেন। তো সেটা অনেক বেশি মনে আছে। নান্দাইলের ইনুস আমরা যদি বলি, নান্দাইলের ইনুস, নান্দাইল তো নেত্রকোনার। সো অনেক, আমাদের যদি মমতাজের কথা বলেন, গায়িকা মমতাজ, উনি অসম্ভব সুন্দর গান, জনপ্রিয়। উনি তো ওনার আঞ্চলিক, একদম আঞ্চলিক ভাষাটাকে তো আসলে তুচ্ছ করে দেখার মতো কিছু নেই। মানে যখন জনপ্রিয় একটা জনরা তৈরি হয়, সেই জনরা যখন জনপ্রিয় হয় তখন কিন্তু নানান রকমের আলোচনা হয়। আলোচনা কিন্তু জনপ্রিয়তা যখন হয় তখনই হয়, যখন জনপ্রিয় হয় না তখন কিন্তু আলোচনাও হয় না একদম। সো আমি বিশ্বাস করি বরিশালের যে ভাষা, বরিশালের যে কৃষ্টি সংস্কৃতি, এগুলো আমার নাটকে নানান সময় আমি সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সারা পৃথিবীর, তুমি যদি জানো, আমি তোমাকে বলি, খুব গর্ব নিয়ে বলি, যে আমি সারা পৃথিবীর নানান দেশে যখন আমি যাই, একটা মানুষ আমার সঙ্গে তার নাম না বলে এসে বলে, ভাইয়া, সাব্বির ভাই, আমার বাড়ি এইখানে, মানে সে তার অঞ্চলটার কথা বলছে, গর্ব করে বলে যে আমার এলাকার মানুষ, আসলে মানে না, সে তার নামই বলছে না। আচ্ছা, সে আমাকে এসে জড়াই ধরে বলতে, সাব্বির ভাই, আমার বাড়ি বরিশাল, আমার বাড়ি মুলাদি, আমার বাড়ি এখানে, আমার বাড়ি ওখানে, এই যে একটা ওন করে আমাকে। আমি কখনো কি ভেবেছি যে একটা বরিশালের এত বৃহৎ অঞ্চলের মানুষ দ্বারা এসে জড়াই ধরে বলবে, ভাইয়া, আমার বাড়ি বরিশাল, মীর সাব্বিরকে ওন করবে তারা, এটা ওন করবে, এটা তো ভাবিনি। এটা আল্লাহ তাআলার রহমত, একদম। এবং সেই রহমত আছে বলেই তো আমি বেঁচে আছি। নিশ্চয়ই ভাই, আরো গল্প করব, তবে একটা বিরতির পরে। দর্শক দেখছেন স্টার ক্যাফে, এই মুহূর্তে আরো একটা বিরতিতে যাচ্ছি, আশা করি সাথে থাকবেন। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন স্টার ক্যাফে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ভাই। আরো একবার স্বাগত। ধন্যবাদ। কথা বলছিলাম নাটকের কাজগুলো নিয়ে, এবার একটু সিনেমার প্রসঙ্গে। বলছিলেন যে সামনে হয়তো সিনেমার কাজ শুরু হয়েছে, একটু গল্প ভাবনা বা সবকিছু নিয়ে জানতে চাই, কারণ এখন যে সময়টা চলছে একদম ভিন্ন ভিন্ন গল্পে অনেক সিনেমা হচ্ছে, সেগুলো সাধারণ মানুষ পছন্দ করছে। একটা যে জনরায় আমরা আটকে ছিলাম, যে একটা রোমান্টিক গল্প হবে, গান থাকবে, তার বাইরে আমরা আসলে অনেক আগে বেরিয়ে এসেছি। আপনার ভাবনাগুলো এখন না, আমার কাছে তো মনে হয় যে সবসময় মনে হয় যে আমরা ছোটবেলায়, মানে ছোটবেলায় যা দেখেছি কিংবা যেভাবে করে বড় হয়েছি, সিনেমার তো একটা বিশাল বড় ভূমিকা ছিল। রাজ্জাক, কবরী, ফারুক, সোহেল রানা, রোজিনা, শাবানা, ববিতা, এই নামগুলো যে আমরা যখন বলি, তাদের যে অভিনীত যে চলচ্চিত্রের কথা বলি, সেই চলচ্চিত্রের যারা পরিচালক ছিলেন তারা তো আরো অনেক গুণী মানুষ। হ্যাঁ, মানে খান আতা নিশ্চয়ই, কিংবা যারা যারা ছিলেন আরো, হ্যাঁ, মানে সুভাষ দত্ত, তারপর হচ্ছে আরো যারা অনেক গুণী ডিরেক্টর, তো তারা যে গল্পগুলো ভেবেছে, যে সারেং বউ, আব্দুল্লাহ মামুন স্যারের অসাধারণ ছবি আমরা ছোটবেলায় দেখেছি। সেই সময় যা তারা ভাবছিল যে একটা দুর্দান্ত সময়, বলা হয় যে সিনেমার একটা স্বর্ণালী যুগের কথা বলা হয়। এখন একটা সময় এসেছে যে সময়ে মানুষ অবারিতভাবে সারা পৃথিবীর যে কোনো চলচ্চিত্র দেখার সে সুযোগ পায়। মানে শুধুমাত্র হলিউডের সিনেমা না, সেখানে ইউরোপিয়ান সিনেমা, সব ধরনের, তারপর হচ্ছে আমরা বলিউডের যদি বলি, সেখানকার সিনেমা অনেক কঠিন ছিল না এক সময়, সেটা আস্তে আস্তে এখন এত অ্যাভেলেবেল হয়ে গেছে, যে কেউ ইচ্ছা করলে যেখানে ছবি যেদিন রিলিজ হয় তার পর দিনই সে দেখার সুযোগ পায়। তো মানুষের ভাবনাগুলো তো চেঞ্জ হচ্ছে, এবং কম্পিটিশনটা এখন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, মানে একটা
নতুন একটা ভাবনা নিয়ে যদি আমি কিছু না করতে পারি, তাহলে কিন্তু সেই চলচ্চিত্র মানুষের মনে দাগ কাটবে না, এবং চলচ্চিত্র দাগ না কাটলে তো মানুষের মনেও থাকবে না। যে তো আমি মনে করি যে এই যে এখনকার যে, তবে ডার্ক জিনিস খুব বেশি হচ্ছে ইদানিং, একটু ডার্ক, একটু মারামারি, একটু ভাবনাগুলো নেগেটিভ নেগেটিভ, অনেক নেগেটিভ হঠাৎ করে দেখতে ভালো লাগে, কিন্তু অনেক বেশি নেগেটিভ নেগেটিভ হলে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আসলে পজিটিভ চিন্তা করি। পজিটিভ চিন্তা যেখানে থাকবে নেগেটিভ চিন্তা অবশ্যই আসবে, কিন্তু নেগেটিভ বিষয়বস্তু নিয়ে অনেক বেশি বেশি কাজ হচ্ছে। এইটা আমার কাছে কখনো কখনো, এটা আমার ব্যক্তিগত, এটা কিন্তু সবারটা বলছে না, যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে, আমার কাছে মনে হয় যে নেগেটিভ এই বিষয়গুলো আস্তে আস্তে মানুষ এখন আবার নতুন কিছু দেখতে চাচ্ছে, অনেক বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে, অনেক বেশি দেখানো হয়েছে। এখন আবার মানুষ আস্তে আস্তে করে সোশ্যাল জিনিস দেখতে চাচ্ছে, পরিবারের জিনিস দেখতে চাচ্ছে, কমেডি দেখতে চাচ্ছে মানুষ। মানে মানুষ বিনোদনের মানে ও একটা রোমান্টিক একটা সময়, একটা অন্যরকম সময়, সেখান থেকে হঠাৎ করে নেগেটিভ বিষয়কে পুঁজি করে অনেক ধরনের সিনেমা নাটক হয়েছে, সেগুলোর ভিতরে মানুষ অনেকদিন বিচরণ করছে, অনেক ভালো ভালো কাজও হয়েছে। এখন নতুন কিছু আমার কাছে মনে হয় যে এখন আবার একটু ওয়েভটা চেঞ্জ হচ্ছে, এবং একটু সামাজিক দায়বদ্ধতার গল্প, বিভিন্ন মানে পরিবারের যে আমাদের যে ছোটখাটো যে খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো হারিয়ে গেছে, মূল্যবোধ, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই জিনিসগুলো হারিয়ে যাওয়া জিনিসগুলো সবাই ফিরে পেতে চাচ্ছে। একদম ভাই, তার মানে হচ্ছে একটু আজ করতে পারছি যে পারিবারিক কিছু একটা গল্প নিয়েই সাবির ভাইয়ের পরবর্তী কাজ আসবে, প্রত্যাশা থাকলো। আমরা একটু আয়োজনের শেষের দিকেই চলে এসেছি প্রায়। আমাদের একটা শেষ সেগমেন্ট হচ্ছে র্যাপিড ফায়ার। সাবির ভাই ঝটপট কিন্তু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। আচ্ছা, যাই। দিনটা কিভাবে শুরু হয়? সকালবেলা সকালবেলা দিন শুরু হয় আসলে, আমার সন্তান আছে এখন, ওদের স্কুল দ্রুত উঠতে হয়, আর হচ্ছে যে ওদের স্কুলে চুমকির নিয়ে যাওয়ার জন্য আমারও কখনো কখনো আমার নিয়ে খুব কম হয়, চুমকি নিয়ে যায় বেশি। তো ওদের শব্দে ওরা উঠছে, ওরা ডাকছে বাবা, এই ধরনের একটা শব্দ নিয়ে দিনটা শুরু হয়। একটা মিষ্টি সময় আসলে সকালবেলাটা। তার মানে এটা সবচেয়ে প্রিয় ঋতু কোনটি? আমার তো বর্ষাকাল খুব প্রিয়। বর্ষাকাল। প্রিয় রং? সাদা। প্রিয় শব্দ? মা। শুটিং এর জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেন, মানে কোন একটা ক্যারেক্টার প্লে করার আগে? আমি চরিত্রটা কিভাবে করতে চাই, আর হচ্ছে যে চরিত্রের জন্য পোশাক আশাক দরকার, চরিত্রের জন্য চুল থেকে শুরু করে শরীর, হ্যাঁ, সব কিছু এই চরিত্রের সঙ্গে যায় কিনা, পোশাক আশাকটা অনেক বেশি জরুরি। ও নানান রকমের মানে বিষয় থাকে আসলে, এক একটা চরিত্রের জন্য এক এক রকমের প্রস্তুতি থাকে আসলে। সবচেয়ে বেশি ভয় থাকেন কখন? যখন পাশে মিষ্টি করে হাসে কিন্তু ভিতরে ভিতরে শত্রু ভাবাপন্ন লোক বসে থাকে, তখন মনে হয় আমি ভয়ের ভিতরে আছি। ওকে। কত টাকার মালিক হতে চান জীবনে? কোনো টাকার মালিক হতে চাই না, কারণ আমি টাকা আমার কাছে মনে হয় যে জীবনের জন্য খুব দরকার, কিন্তু অনেক টাকার মালিক হতে আমি চাই না। প্রয়োজন যতটুকু ততটুকু। আমি আমি একদমই প্রয়োজনের মধ্যে থাকতে চাই। নির্বাচন কখনো করবেন কিনা? কারণ বেশিরভাগ সেলিব্রিটিস বা নাটক সিনেমা যারা করেছেন তারা আসলে শেষে সেই নির্বাচনটাই করতে চান বলে আমরা আসলে দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় কি যে এটা তো আসলে জনসেবামূলক একটি কাজ। তো আমি তো ধরেন গত 25 বছর ধরে আসলে আমার ইন্ডাস্ট্রিতে আমি নানান রকম কাজের মধ্যে যুক্ত, এবং সেটার মাধ্যমে আমি খুব জনগণের খুব কাছাকাছি যেতে পারছি। তো জনসভার জন্য আসলে যে শুধু নির্বাচন করতেই হবে এটার আমি পক্ষে না। তবে একজন সচেতন এবং রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে আমার কাছে মনে হয় যে যদি কখনো সময়ের প্রয়োজন বলে, আমরা একটি কথা পড়েছিলাম, বই পড়েছিলাম, সময়ের প্রয়োজন যদি কখনো মানে আমাকে মনে হয় যে হ্যাঁ এখন আমি জনগণের জন্য কিছু করতে চাই অথবা করতে পারবো বলে মনে হয়, তাহলে যেতে চাই। কিন্তু যদি মনে হয় যে পারবো না, তাহলে কখনোই যাব না। কারণ হচ্ছে যে কাজটা আমি অভ্যস্ত হতে পারবো না, সেই কাজটা শুধু শুধু চেহারা দেখানোর জন্য যাব না।
ওকে, তার মানে ভবিষ্যতে হতেও পারে আসলে। হ্যাঁ, ওই যে বললাম তো, আগে অভ্যস্ত হতে হবে ওকে, মানুষের সঙ্গে, তারপরে। সবচেয়ে ভালো রান্না করতে পারেন এমন একটি খাবার? আলু ভর্তা। তার মানে চুমকি আপুকে ভালো স্পেশাল কোনো রেসিপি কখনো রান্না করে ডিম খাওয়ানোই ভাজা। হয় না? ডিম ডিম ভাজা। ভাজা। ওকে, এটা স্পেশাল, ঠিক আছে, মানলাম। আপনার দেখা প্রিয় ওয়েব সিরিজ কোনটি? রিসেন্ট সময়ের মধ্যে করোনার ভিতরে আমি নার্কোস দেখেছি। নার্কোসটা আমার খুব পছন্দের। ওকে, কি ধরনের সিনেমা বা সিরিয়াল দেখতে পছন্দ করেন টিভিতে নিজের কাজের বাইরে? আমি একটু পারিবারিক, একটু সোশ্যাল ড্রামা যেটাকে বলা হয়, সেটা খুবই পছন্দ করি এবং সেই কাজের মধ্যে থাকতে চাই যে কাজটার ভিতরে বাস্তবতাও থাকবে এবং কিছু শিক্ষার ব্যাপারটা থাকবে, এরকমের নাটক। ওকে, কোন শব্দটি শুনতে আপনি অনেক বেশি ঘৃণা করেন? যে ডাবল স্ট্যান্ডার্ড, এই কথাটা যদি কেউ বলে সেটা আমার ভাল লাগে না। ওকে, কোন উদ্ধৃতি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওকে, ভালো জীবনযাপনের চাবিকাঠি কি বলে আপনার কাছে মনে হয়? ভালো জীবন যাপনের জন্য চাবিকাঠি হচ্ছে সদা সত্য কথা বলিবে। সদা সত্য কথা বললে কি সত্যি আসলে ভালো জীবনযাপন করা ওটার যায়? সঙ্গে সব জড়িত। ওকে, একটি মিথ্যে 10টা মিথ্যের জায়গা যার তৈরি মধ্যে অনেক করে। জটিলতা তৈরি করে আর আসলে। একটা সত্য বলতে পারলে সাহস নিয়ে, আমার মনে হয় যে জটিলতা কমে যাবে। তো ওইটার সঙ্গে সব জড়িত আর কি। ওকে, আপনি যদি আপনার বাকি জীবন জনহিতকর কাজে উৎসর্গ করেন তাহলে কোন কাজটি বেছে নেবেন? জনসেবা, মানে জনহিতকর কাজ বলতে মানে মানুষের জন্য, আমরা তো মানে কি বলা যায় এটা, মানে অনেক ভাবেই তো করা যায়। হয়তো আপনি একটা কোনো কিছু একটা বৃদ্ধাশ্রম করতে পারেন বা হ্যাঁ, শিশুদের জন্য স্কুল করতে শিশুদের- পারেন, ফাউন্ডেশন আমার করতে পারেন। আমার যেমন খুবই ইচ্ছা আছে শিশুদের জন্য কাজ করার, খুব ইচ্ছা আছে। মানে বাংলাদেশের প্রচুর জায়গাতে যাই, নানান সময় নানান শুটিংয়ে গিয়ে অনেক শিশু দেখি নানান রকমের কষ্টে আছে, পড়াশোনা, এটা সেটা, এই সেই, সেগুলো ব্যথিত একটু করে। যদি এদের জন্য কাছে কাছে, আমি যেহেতু খেলাঘর করতাম, তো শিশু সংগঠন করতাম ছোটবেলায়, তো খেলাঘর করার কারণে আমার ছোটবেলা থেকে এক ধরনের এটার প্রতি এক ধরনের মায়া আছে। তো ভবিষ্যতে যদি জনহিতকর কাজ করতে চাই, শিশুদের নিয়ে কাজটা করতে চাই। ওকে, কোন বস্তুটি আপনি অনেক বেশি হারিয়ে ফেলেন? সবচেয়ে বেশি হারাই, সবচেয়ে বেশি হারাই সানগ্লাস। সানগ্লাস। এটা আমার সাথে একটা মিল আছে, আমি কোথাও সানগ্লাস নিয়ে গেলে ওটা ওখানে রেখে সানগ্লাস চলে হারাইছি আসি। জীবনে। ওকে, কোন জিনিসে অর্থ ব্যয় করার পর অনেক অনুশোচনা হয় যে এটি আসলে করা ঠিক হয়নি? এটা বলা কঠিন। না, হতে পারে কোনো শপিং বা কোনো কিছু বা না না, কাউকে দেয়া। শপিং করতে গেলে যে মনে হয় না যে এটা অর্থহীন, কারণ শপিংটা তো আমি এনজয় করি। হ্যাঁ, এটা বলা কঠিন, মানে আসলে ওরকমের অস্বস্তি ফিল করি না, মানে যেটা খরচ হয় তা হয়ে যেটা গেছে। খরচ হয় সেটা তো হয়, আর অপ্রয়োজনীয় খরচ তো আমরা করি কম, মানে আমি করি কম। অনেক ধন্যবাদ ভাইয়া, ভীষণ ভালো লাগছিল আড্ডা দিয়ে। শেষ করতে হবে, অনেক শুভকামনা থাকলো এবং সামনে যে চলচ্চিত্রগুলোর কথা বলছিলেন সেগুলো খুব দ্রুত আসুক, মানুষ দেখতে পাক, সেই শুভকামনা থাকলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমবারের মতো মাই টিভিতে, আচ্ছা, তো এবং আমার কাছে খুবই ভালো লাগছে। এবং মাই টিভির আজকের এই স্টার ক্যাফের অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক আছেন তারা সবাই আমাদের কাজ আপনারা দেখবেন, এবং আমরা যে কাজগুলো করছি সেগুলো আপনাদের জন্য করছি। আমাদের ভুল ত্রুটি হলে আমাদের সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা অনেক সুন্দরভাবে যে কাজটা করি সেই কাজটা যেন আরও সুন্দর করে করতে পারি। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্টার ক্যাফে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাই টিভির সাথেই থাকবেন।